জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাদের নেতাকর্মীদের ওপর যারা নির্যাতন করেছে তাদের ক্ষমা নেই, শেখ হাসিনার কড়া হুঙ্কার থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার আশঙ্কায় সত্যি হচ্ছে, বাংলাদেশে আসছে মার্কিন যুদ্ধজাহাজ থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক অঙ্গনে চমক, সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরত এবং মুসলিম নির্যাতন বন্ধের দাবি জমায়েত নেতা থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের অবদান একদিন স্মরণ করবে মানুষ, কাদের থাকছে প্রতিবেদনে। ভারতের ফারাক্কাবাদ বাংলাদেশের মরণ ফাঁদে পরিণত হয়েছে, দিল্লিকে তোপ তারিকের মন্ত্রী ফখরুলের থাকছে প্রতিবেদনে। সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের নেতাকর্মীদের ওপর যারা নির্যাতন করেছে তাদের ক্ষমা নেই, শেখ হাসিনার কড়া হুঙ্কার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনাকে ঘিরে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে তিনি দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। যদিও বক্তব্যটির পূর্ণাঙ্গ ভিডিও বা আনুষ্ঠানিক সত্যতা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক মহলের একাংশ দাবি করছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাপ ও হয়রানির মুখে রয়েছেন। এ কারণেই দলীয় নেতাদের পক্ষ থেকে শক্ত অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে বলে তারা মনে করছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও নির্যাতনের দাবি নতুন কিছু নয়। বড় রাজনৈতিক দলগুলো প্রায়ই নিজেদের নেতাকর্মীদের ওপর চাপ বা হামলার অভিযোগ তোলে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংশিক বক্তব্য বা অসম্পূর্ণ তথ্য দ্রুত ভাইরাল হয়ে যায়, ফলে কোনো বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট যাচাই ছাড়া তা বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়। আইন ও মানবাধিকার বিশ্লেষকদের মতে রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসার বদলে আইনের শাসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সব পক্ষকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে ছড়িয়ে পড়া এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি করেছে। তবে আনুষ্ঠানিক বক্তব্য ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া বিষয়টিকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই। বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যা ভারতের জন্য কিছুটা মাথাব্যথার কারণ হতে পারে। অভিযোগ উঠেছে যে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা বাস্তবায়িত হলে মার্কিন নৌবাহিনী বাংলাদেশের বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহারের সুবিধা পাবে। বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এই অঞ্চলটি বিশ্ব পরাশক্তিদের একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী গত ৫ থেকে ৭ মে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তাদের ঢাকা সফরকালে ইতিমধ্যে স্বাক্ষরিত রেসিপ্রোকো ট্রেড এগ্রিমেন্ট বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি ব্যক্তিগত চিঠিতে জানিয়েছেন যে ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধাগুলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট প্রতিরক্ষা চুক্তি দুটি চূড়ান্ত করার ওপর নির্ভর করবে। যদি এসিএসএ চুক্তিটি স্বাক্ষরিত হয় তবে তা মার্কিন নৌযান ও বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ, জ্বালানি সংগ্রহ এবং রসদ সরবরাহের কাজের জন্য বাংলাদেশের বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহারের অনুমতি দেবে। এই ক্ষেত্রে চট্টগ্রাম ও মাতারবাড়ির মতো কৌশলগত অবস্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এদিকে জিএসওএমআইএ চুক্তিটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান সহজতর করবে, যা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ রুটগুলোতে ওয়াশিংটনের নজরদারির পরিধি আরও বাড়িয়ে দেবে।
নিজেদের ডক বা বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করার অনুমতি দেওয়ার বিনিময়ে বাংলাদেশ তৈরি পোশাক খাতে ১৯% রেয়াতি শুল্ক এবং একটি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি সুবিধা পাবে। প্রস্তাবিত এই পরিবর্তনটি বাংলাদেশের জন্য ব্যাপক ভূরাজনৈতিক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, কারণ বাংলাদেশ ঐতিহ্যবাহীভাবে চীনের সাথে শক্তিশালী কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে বন্দর উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে। প্রতিবেদন অনুযায়ী দেশের প্রায় ৭০% অস্ত্রই চীন থেকে আনা হয়। শেখ হাসিনা এর আগে দাবি করেছিলেন যে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর চাপ সৃষ্টি করেছিল। তিনি অভিযোগ করেছিলেন যে এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে ক্ষমতা হারাতে হয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। হাসিনা বলেছিলেন তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে এই দ্বীপটি দাবি করা হয়েছিল। তিনি আরও যোগ করেন যে এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অঞ্চলে মার্কিন প্রভাব বিস্তার করা, যা ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগের কারণ হতে পারে। কৌশলগতভাবে বঙ্গোপসাগর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দশক ধরে এই অঞ্চলটি মূলত বিশ্ব পরাশক্তিদের প্রত্যক্ষ প্রতিযোগিতা থেকে দূরে ছিল এবং বাংলাদেশের তুলনামূলক দুর্বল নৌ সক্ষমতা ভারতকে এই জলসীমায় নিজের প্রভাব বজায় রাখতে সাহায্য করেছিল। এই অঞ্চলে ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে, যার মধ্যে তাদের পরমাণু সাবমেরিন বা পারমাণবিক ডুবোজাহাজ ঘাঁটিও অন্তর্ভুক্ত। ফলে মার্কিন নৌ সম্পদের যে কোনো চলাচল আঞ্চলিক শান্তির জন্য একটি সম্ভাব্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক অঙ্গনে চমক, সক্রিয় হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক তৎপরতা। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে দলটির নেতাকর্মীরা আবারও মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা ও বিশ্লেষণ। দলীয় সূত্রগুলোর দাবি, সাংগঠনিক যোগাযোগ বাড়ানো, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ নতুন কৌশল নিয়ে সামনে আসতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচি এখনও ঘোষণা করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থকদের বিভিন্ন পোস্ট ও ভিডিওতেও নতুন উদ্দীপনার ইঙ্গিত দেখা যাচ্ছে। অনেকেই বলছেন দলকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা আওয়ামী লীগের এই তৎপরতাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের দাবি, দেশের জনগণ এখন অর্থনীতি, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সংকটের সময় সাধারণত সাংগঠনিক পুনর্গঠন ও মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করার দিকে মনোযোগ দেয়। আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাও সেই ধারার অংশ হতে পারে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক চমক তৈরির বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে ছোট সাংগঠনিক তৎপরতাও দ্রুত বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য কর্মসূচি বা জমায়েতকে কেন্দ্র করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতা বাড়ানো হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আবার কেউ এটিকে স্বাভাবিক দলীয় কার্যক্রম হিসেবেই দেখছেন। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন সক্রিয়তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। তবে ভবিষ্যতে দলটির আনুষ্ঠানিক কর্মসূচি ও রাজনৈতিক অবস্থানই নির্ধারণ করবে এই তৎপরতার প্রকৃত প্রভাব কতটা হবে। শেখ হাসিনাকে ফেরত ও মুসলিম নির্যাতন বন্ধের দাবি, জমায়েতে নেতার বক্তব্য ঘিরে আলোচনা। দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে একটি জমায়েতে দেওয়া বক্তব্যকে ঘিরে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়া বক্তব্যে দাবি করা হচ্ছে এক নেতা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। যদিও বক্তব্যটির পূর্ণ প্রেক্ষাপট ও আনুষ্ঠানিক বিবরণ সব জায়গায় স্পষ্ট নয়।
জমায়েতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের ওপর সহিংসতা ও বৈষম্যমূলক আচরণের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা শান্তিপূর্ণ পরিবেশ, ধর্মীয় সম্প্রীতি এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এদিকে শেখ হাসিনাকে ঘিরে দেওয়া বক্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দায়িত্বশীল আলোচনা প্রয়োজন এবং যে কোনো দাবি বা বক্তব্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন করা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ঘিরে সহিংসতার অভিযোগ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফলে এ ধরনের বক্তব্য দ্রুত সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব পেয়ে যায়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংশিক বক্তব্য বা অসম্পূর্ণ তথ্য দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে বাস্তব পরিস্থিতির চেয়ে উত্তেজনা ও বিভ্রান্তি বেশি তৈরি হতে পারে। মানবাধিকার বিশ্লেষকদের মতে, যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য যেন সহিংসতা বা বিদ্বেষে রূপ না নেয়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে জমায়েতে দেওয়া বক্তব্য এবং মুসলিম নির্যাতন বন্ধের দাবি নতুন রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টির পূর্ণ বাস্তবতা ও রাজনৈতিক প্রভাব নির্ভর করবে আনুষ্ঠানিক বক্তব্য ও ভবিষ্যৎ পরিস্থিতির উপর। আওয়ামী লীগের অবদান একদিন স্মরণ করবে মানুষ। কাদেরের বক্তব্যে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ এর অবদান স্মরণ করবে এবং দলটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করবে। এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ খাত এবং ডিজিটাল প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। তার মতে, এসব উন্নয়ন দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি এবং জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল এবং ডিজিটাল বাংলাদেশের মতো বিভিন্ন প্রকল্পের উদাহরণ তুলে ধরেন। তার দাবি, এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আওয়ামী লীগের রাজনৈতিক অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতারা এই বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের মতে, উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, জনগণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাজনৈতিক পরিবেশকেও মূল্যায়ন করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে উন্নয়নমূলক অর্জন এখন বড় রাজনৈতিক বার্তায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ উন্নয়নকে তাদের রাজনৈতিক শক্তির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরে। অন্যদিকে বিরোধীরা রাজনৈতিক অধিকার ও জবাবদিহিতার প্রশ্ন সামনে আনে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওবায়দুল কাদেরের এই বক্তব্য মূলত দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার কৌশল। একই সঙ্গে এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বার্তা বহন করছে বলে তারা মনে করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ দিয়ে বক্তব্যকে সমর্থন করছেন। অন্যদিকে সমালোচকেরা বলছেন, উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আওয়ামী লীগের অবদান একদিন স্মরণ করবে মানুষ। ওবায়দুল কাদেরের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন উন্নয়ন রাজনীতিকে সামনে এনেছে, তেমনি বিরোধী রাজনৈতিক সমালোচনাকেও আরও তীব্র করেছে। ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিল্লিকে তোপ তারেকের মন্ত্রী ফখরুলের। ফরাক্কা বাঁধ নিয়ে ভারতকে নিশানা করলেন বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মন্তব্য, ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীতে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করে জল নিয়ে নিচ্ছে। তা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরেই শাসক দল বিএনপিতে ফখরুলের স্থান। তারেক বিদেশে থাকাকালীন যখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন বিএনপির সমস্ত সাংগঠনিক দায়িত্বই ছিল ফখরুলের কাঁধে। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে স্থানীয় সরকার অর্থাৎ পুরসভা এবং পঞ্চায়েত বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেন ফখরুল। ১৬ মে বাংলাদেশে ফরাক্কা দিবস পালিত হয়। সেই উপলক্ষে শুক্রবার দেওয়া বিবৃতিতে তিনি এই অভিযোগ করেছেন। বিএনপি সরকারের প্রথম সারির মন্ত্রীর এই বিবৃতি নতুন করে নয়াদিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে বলে কূটনীতি পর্যবেক্ষকের একাংশ মনে করছেন। বিবৃতিতে তিনি স্পষ্ট বলেছেন, আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণের ফলে নদীগুলির ধারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তার দাবি, এর ফলে বিস্তীর্ণ অংশের আবাদি জমি ঊষর প্রান্তরে পরিণত হবার আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, ১৯৭৬-এর ১৬ মে বাংলাদেশের প্রয়াত নেতা মৌলানা ভাসানী রাজশাহী থেকে ফরাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করেছিলেন। সেই থেকে এই দিনটি বাংলাদেশে ফরাক্কা দিবস হিসেবে পালিত হয়। সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার সকালে তারা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জের ভিডিওতে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর ওপর মুখে মাস্ক পরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছেন, তবে কারো নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, রোববার সকালে ৩০-৩৫ জন সেতুর ওপর হঠাৎ মিছিলটি বের করেন। এ সময় তারা জয় বাংলা বলে বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার উজ্জামান বলেন, লোকমুখে ও ফেসবুক থেকে মিছিলের বিষয়টি আমরা জানতে পেরেছি। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে। রোববার সকালে উপজেলার শাহজাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ মুন্নার নেতৃত্বে ঝটিকা মিছিলে ১৩-১৪ জন অংশ নেন। মিছিলের একটি ভিডিও দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় সরাইল থানার পুলিশ মিছিলে অংশ নেওয়া মোহাম্মদ বিশাল নামের এক তরুণকে আজ বিকেলে গ্রেফতার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শেখ মুন্না ঢাকায় থাকেন। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে আজ সকালে মিছিল করে দ্রুত চলে গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনিও ওই মিছিলে ছিলেন। তিনি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। শেখ মুন্নাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সরাইল উপজেলার ছাত্রদল মিছিল করেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে মিছিলটি থানায় গিয়ে শেষ হয়।